আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি গ্যাস অম্বল সম্পর্কে, কেন রাত্রিবেলা লেট খাওয়া উচিত না, লেট খেলে কি হয়, কি কি করলে আমাদের হ্যাবিট চেঞ্জ করলে আমাদের গ্যাস অম্বল থেকে আমরা রিলিফ পেতে পারি। আপনারা যদি আগের দুটো ভিডিও মিস করে থাকেন, আগের দুটো ভিডিও আপনি দেখবেন, তাহলে আমাদের এই ভিডিওটা দেখতে বুঝতে আপনার অনেকটাই সাহায্য করবে। তো আমাদের পেশেন্ট টগরবাবু, যা সবসময় গ্যাসের সমস্যা হয়, উনি আবার জিজ্ঞেস করছেন যে আমি খাবার দাবার কি চেঞ্জ করতে পারি যেটা করলে আমার গ্যাস অম্বল থেকে আমি রিলিফ পেতে পারি। তো আসুন আমরা আজ আলোচনা করি খাবার দাবার কি কি আমাদের চেঞ্জ করাটা দরকার যেটা করলে আমরা গ্যাস অম্বল থেকে রিলিফ পেতে পারি। তার আগে আমাদের বুঝতে হবে গ্যাস অম্বল হওয়ার পেছনে তিনটে মেইন মেকানিজম আছে। একটা হচ্ছে আমাদের যে ভ্যালভ যেটা থাকে আমাদের খাদ্যনালী আর স্টমাকের মধ্যে যেটা ভ্যালভ, সেই ভ্যালভটা যদি লুজ হয়ে যায় বা রিল্যাক্স হয়ে যায়, অনেক খাবার দাবার আছে যেটা এই ভ্যালভকে রিল্যাক্স বা লুজ করছে, তো সেটা নাম্বার ওয়ান। সেকেন্ড, যে কোনো কারণে আমাদের স্টমাকের ওপর যদি প্রেশার বেশি হয়, তাহলেও কি হবে, স্টমাকের যে কন্টেন্টস, মানে স্টমাকের যেটা অ্যাসিড আছে বা যে ডাইজেস্টিভ এনজাইম পেপসিন আছে, সেটা কিন্তু স্টমাক থেকে ইসোফেগাস বা খাদ্যনালী বা তারও উপরে থ্রোটে আসতে পারে, যেটাতে সিমটম হতে পারে। আর থার্ড হচ্ছে, আমরা যখন খাবার খাচ্ছি সেই খাবার যদি খুব অ্যাসিডিক থাকে বা অন্যান্য জিনিস যেটা আমাদের খাদ্যনালীকে ইরিটেট করে, তো সেটা থেকেও কিন্তু আমাদের গ্যাস অম্বলের সমস্যার সৃষ্টি হতে পারে। তো বেসিক্যালি হচ্ছে তিনটে মেইন মেকানিজম। একটা হচ্ছে আমাদের যে ভ্যালভটা লুজ হয়ে যায় বিকজ অফ ভেরিয়াস ফুডস। সেকেন্ড হচ্ছে স্টমাকের প্রেশার বেড়ে যায় যে কোনো কারণে, সেটা আমরা ডিসকাস করবো। থার্ড হচ্ছে আমাদের খাদ্যনালীতে ইরিটেশনের সৃষ্টি হয় বিকজ অফ আমরা যে খাবার খাচ্ছি বা যে ড্রিঙ্কস নিচ্ছি সেটার পিএইচ এর জন্য। তো আসুন আজ আমরা সেটা নিয়ে আরো সবিস্তারে আলোচনা করছি। আপনাদের যদি আমাদের কন্টেন্টসগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করুন অ্যান্ড প্রেস অন দ্য বেল আইকন। তো টগরবাবু জিজ্ঞেস করছেন যে আমি কি কি ভুল করছি যেটার জন্য আমাকে সবসময় গ্যাস অম্বলের সমস্যা হচ্ছে। তার মধ্যে আমরা অলরেডি ডিসকাস করলাম উনি লেট খাবার খাচ্ছেন, যেটা ইজ ভেরি ইম্পর্টেন্ট গ্যাস অম্বলের জন্য। তো লেট খাওয়াটা অ্যাভয়েড করতে হবে। তার সঙ্গে লাইট ডিনার নেওয়াটা ইম্পর্টেন্ট। তার সঙ্গে লেফট সাইডে ঘুমানো বা বিছানা যদি আপনি মাথার একটু উপরে করতে পারেন, সেটাও গ্যাস অম্বল থেকে আপনাকে রিলিফ দেবে। কিন্তু উনি যে লাইফস্টাইলে যেটা এটা প্রচুর ভুল করছেন সেটা হচ্ছে স্মোকিং অ্যান্ড ড্রিঙ্কিং বেসিক্যালি কি হয়, আমাদের যে এই ভ্যালভটা থাকে, যেটা আমি অলরেডি ডিসকাস করলাম, আমাদের খাদ্যনালী আর স্টমাকের মধ্যে যে ভ্যালভটা থাকে সেই ভ্যালভটাকে লুজ করে দেয়। সেই লুজ করার জন্য কি হয়, স্টমাকের কন্টেন্টস অ্যাসিড বা পেপসিন, সেটা আমাদের খাদ্যনালীতে আসে, সেটা থেকে ইরিটেশনের সৃষ্টি হয় আর সেটা থেকে গ্যাস অম্বলের বা বুক জ্বালা বা গলা জ্বালার সৃষ্টি হয়। তো স্মোকিং অ্যান্ড ড্রিঙ্কিং শুড বি অ্যাভয়েডেড অ্যাট এনি কস্ট। তেমনই টগরবাবু, উনি অফিসে কাজ করছেন, উনি ব্যাংকে কাজ করছেন। তো ব্যাংকে অনেক ক্ষেত্রেই ওনার স্ন্যাক্স নিতে হয়। স্ন্যাক্সে উনি প্রায়শই বিভিন্ন ভাজা নিয়ে থাকেন, যেমন সামোসা, কচুরি, দুধ চা নিচ্ছেন, উনি কোল্ড ড্রিঙ্কস নিচ্ছেন। তো এগুলো বিভিন্ন ভাজা বড়া জিনিস উনি নিচ্ছেন প্রতিনিয়ত, স্পেশালি ওয়ার্কিং আওয়ার্সে। তো সেই ভাজা বড়া জিনিস অ্যাকচুয়ালি আমাদের যে অ্যাসিডিটির জন্য খুব খারাপ, কারণ যত ফ্রাইড আইটেমস থাকবে, যত প্যাকেটের আইটেমস থাকবে, সেটা আমাদের যে এই যে সেই ভ্যালভটা লুজ করবে। যেমন স্মোকিং অ্যালকোহল যেমন আমাদের খাদ্যনালী আর স্টমাকের মধ্যে যে ভ্যালভটা সেটা লুজ করে দিচ্ছে, তেমনই বিভিন্ন চর্বিযুক্ত ভাজা বড়া জিনিস, যেমন যে ভেরিয়াস ফ্রাইস, যেমন সামোসা, কচুরি, চানাচুর, ভুজিয়া, চিপস, চপ, যা যা জিনিস আছে সেগুলো আমাদের অ্যাসিডিটির জন্য কিন্তু দায়ী। তো এগুলো এড়িয়ে চলাটা ইম্পর্টেন্ট। তেমনই টগরবাবু অনেক ক্ষেত্রে, এখন গরম পড়েছে, তো গরমের জন্য উনি ঠান্ডা জল তো ততটুকু খান না, জল খান, কিন্তু তার সঙ্গেও উনি প্রেফার করছেন বিভিন্ন সোডা বা কোল্ড ড্রিঙ্ক। তো গ্যাস বা অ্যাসিডিটির জন্য এই সোডা বা কোল্ড ড্রিঙ্কও কিন্তু ইজ ওয়ান অফ দ্য কমন ভিলেন। তো সেটা আপনি হয়তো জিজ্ঞেস করবেন যে সোডা বা কোল্ড ড্রিঙ্ক কি করে আমাদের অ্যাসিডিটি তৈরি করছে। তার পেছনে কারণ হচ্ছে, যখনই আমরা সোডা নিচ্ছি বা কোল্ড ড্রিঙ্ক নিচ্ছি, বেসিক্যালি কোল্ড ড্রিঙ্ক নিলে কি হয়, আপনি হয়তো দেখেছেন, কোল্ড ড্রিঙ্ক নিলে একটা বুদবুদের সৃষ্টি হয়। সেই বুদবুদটা যখনই স্টমাকে যায়, স্টমাককে সেটা ডিস্টেন্ড করে দেয়, মানে স্টমাককে সেটা ফুলিয়ে দেয়। আর স্টমাক ফোলানোর জন্য স্টমাকের প্রেশার বেড়ে যায়, আর সেটা থেকে স্টমাকের যে কন্টেন্টস বা অ্যাসিড
যেটা আছে স্টমাকের ভেতরে সেটাই কিন্তু আমাদের খাদ্যনালীতে চলে আসে, তো সেটা থেকেই বুক জ্বালা বা গ্যাস বা অম্বলের সৃষ্টি হয়। তো কোল্ড ড্রিঙ্কসে, ঠান্ডা পানীয়তে, সোডাতে এই বুদবুদের সৃষ্টি হয়, তার জন্য স্টমাক ডিস্টেন্ড হয়, সেটা থেকে গ্যাস অম্বলের সৃষ্টি হতে পারে। সেকেন্ড, আমাদের কোল্ড ড্রিঙ্ক অ্যাকচুয়ালি হাইলি অ্যাসিডিক। আমাদের স্টমাকের পিএইচ হচ্ছে অ্যারাউন্ড 1 to 3, তেমনই আমাদের যে কোল্ড ড্রিঙ্ক বা সোডা এগুলোর পিএইচও হচ্ছে অ্যারাউন্ড 2 to 3। ইনফ্যাক্ট আমি নিজে এক্সপেরিমেন্ট করে দেখেছি, এটা একটা কোল্ড ড্রিঙ্ক, একটা বহুল প্রচলিত কোল্ড ড্রিঙ্ক, ব্র্যান্ড নেম আমি বলবো না, তো সেটা পিএইচ, একটা পিএইচ, বেসিক্যালি এটা হচ্ছে পিএইচ মিটার। তো পিএইচ মিটারে দেখা যায় বিভিন্ন জিনিসের পিএইচ কত। লাস্ট ভিডিওতে আমরা আলোচনা করেছি পিএইচ নিয়ে। তো পিএইচ যত 7 এর নিচে থাকবে সেটা তত বেশি অ্যাসিড। তো এটা দেখুন, এটা পিএইচ দেখাচ্ছে ইট ইজ 3.2, মানে এই কোল্ড ড্রিঙ্কসের পিএইচ হচ্ছে 3.2। তার মানে এটা পাকস্থলীতে অ্যাসিড, যতটুকু অ্যাসিডই আছে সেটার সমতুল্য অ্যাসিড হচ্ছে এই কোল্ড ড্রিঙ্ক। তার মানে যখনই আপনি এই কোল্ড ড্রিঙ্কটা নিচ্ছেন, আপনার ভেতরের যে খাদ্যনালী বা থ্রোট সেটা কিন্তু এই অ্যাসিডের জন্য ড্যামেজ হয়ে যাচ্ছে অ্যান্ড ইট কজেস সিমটম। তো এটা বেসিক্যালি আপনার অলমোস্ট অ্যাসিড নেওয়ার সমতুল্য, যদি আপনার সেই জিনিসটা বুঝতে পারছি না। তো নেক্সট টাইম যদি আপনাকে কেউ কোল্ড ড্রিঙ্ক বা সোডা অফার করছে ইভেন গরমের মধ্যেও, প্লিজ ট্রাই টু অ্যাভয়েড দ্যাট, কারণ ইট ইজ এক্সট্রিমলি অ্যাসিডিক। আর সেটা আমাদের থ্রোট, আমাদের বিভিন্ন ল্যারিংস বা অন্যান্য যেটা আশেপাশে ইএনটির এরিয়া আছে বা খাদ্যনালী আছে, সেটা কিন্তু এক্সট্রিম অ্যাসিডিটির জন্য এটার যে টিস্যু এটা ড্যামেজ করছে, সেটা থেকে বিভিন্ন সিমটমসের সৃষ্টি হচ্ছে, বোথ ইন শর্ট টার্ম অ্যাজ ওয়েল এজ লং টার্ম। তো তার জন্য কোল্ড ড্রিঙ্ক অ্যাভয়েড করাটা বা সোডা অ্যাভয়েড করাটা ইম্পর্টেন্ট। আপনার যদি গরম থেকে আপনাকে যদি রিলিফ পেতে হয়, আপনি জল খান, ইটস এ ভেরি গুড সোর্স অফ হাইড্রেশন। জল খান বা আপনি কোকোনাট ওয়াটার নিতে পারেন, কিন্তু অ্যাভয়েড সোডা বা কোল্ড ড্রিঙ্কস। তেমনই হট স্পাইসি খাবার যদি আপনি নিচ্ছেন, তো হট স্পাইসি খাবার নিলেও কিন্তু হট স্পাইসি খাবারে আছে ক্যাপসাইসিন বলে একটা জিনিস, যেটা আমাদের খাদ্যনালীকে ইরিটেট করছে। তো সেটা নিলেও কিন্তু আপনার যখনই বেশি ঝালযুক্ত খাবার খাচ্ছেন, সেটা থেকেও কিন্তু আপনার এই গলা জ্বলা বা বুক জ্বলা বা অ্যাসিডিটির সমস্যা অনেকটাই বেড়ে যাবে। তো সেটা হচ্ছে অ্যানাদার ইম্পর্টেন্ট, যেটা আপনাকে মাথায় রাখতে হবে। নেক্সট, কিছু কিছু খাবার আছে যেটা আমাদের খাদ্যনালী যেটা আছে সেটাকে ইরিটেট করছে। তার মধ্যে আছে ব্যথার ওষুধ, স্পেশালি নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লেমেটরি ড্রাগ, যেটা আমরা পেইন কিলার বলে জানি, যেমন আইবুপ্রোফেন বা অন্যান্য জিনিস। সেটা নিলে আপনার এই ইরিটেশন সৃষ্টি হয়, সেটা থেকে গ্যাস অম্বলের সৃষ্টি হয়। তেমনই কিছু কিছু অ্যান্টিবায়োটিক, স্পেশালি ডক্সিসাইক্লিন গ্রুপের অ্যান্টিবায়োটিক, যদি আপনার অ্যান্টিবায়োটিক সম্পর্কে ধারণা থাকে, ডক্সিসাইক্লিন গ্রুপের অ্যান্টিবায়োটিক বা এরিথ্রোমাইসিন গ্রুপের অ্যান্টিবায়োটিক, ওটা নিলেও কিন্তু আপনার এই সমস্যার সৃষ্টি হতে পারে, গ্যাস অম্বলের সৃষ্টি হতে পারে। তেমনই স্মোকিং ড্রিঙ্কিং নিয়ে আমরা অলরেডি আলোচনা করেছি, স্মোকিং ড্রিঙ্কিং ডাইরেক্টলি এই হার্ম করছে, গ্যাস অম্বলের সৃষ্টি করছে। তেমনই কিছু কিছু পানীয়, যেটা অলরেডি আমরা ডিসকাস করলাম, ঠান্ডা পানীয়, সোডা, কিন্তু সেটার সঙ্গেও কিছু কিছু ফ্রুটস আছে যেটা আমরা ভাবি দে আর ভেরি হেলদি, সেটা নিলেও কিন্তু আপনার গ্যাস অম্বলের সৃষ্টি হয়, স্পেশালি সিট্রাস ফ্রুট। সিট্রাস ফ্রুটস বলতে আমরা কি বুঝি? সিট্রাস ফ্রুটস বলতে আমরা বুঝি যেটাতে যেমন লেবু, যেমন কমলা, যেমন জাম্বুরা, এগুলো হচ্ছে সিট্রাস ফ্রুটস। তো সেগুলো বেসিক্যালি দিস আর ভেরি হাইলি অ্যাসিডিক। ইনফ্যাক্ট লেবু আমরা অনেকেই ভাবি দিস আর ভেরি গুড, ইনফ্যাক্ট দিস আর গুড। লেবুর অনেক হেলথ বেনিফিট আছে, এটা ভিটামিন সি উৎস, এটাতে অ্যান্টিঅক্সিডেন্ট আছে। কিন্তু আপনার যদি ক্রনিক গ্যাস, অ্যাসিডিটি, অম্বলের সমস্যা থেকে থাকে, তাহলে কিন্তু আপনাকে এই সিট্রাস ফ্রুটগুলো আপনাকে অ্যাভয়েড করতে হবে, যেমন কমলা, লেবু, জাম্বুরা, এগুলো দে আর ভেরি হাইলি অ্যাসিডিক, এগুলো আপনাকে অ্যাভয়েড করতে হবে। তেমনই কিছু কিছু অন্যান্য ফলও আছে যেটা কিন্তু হাইলি অ্যাসিডিক, যেমন পাইনঅ্যাপল, যেমন গ্রেপস, যেমন পোমেগ্রেনেট বা টমেটো। টমেটো ইজ অলসো অ্যাকচুয়ালি হাইলি অ্যাসিডিক, কারণ টমেটোতে, এগুলোতে যেগুলো আমি বললাম, যেমন লেবু, কমলা লেবু বা জাম্বুরা, ওগুলোতে সিট্রিক অ্যাসিড আছে। টমেটোতে
শুধু সিট্রিক অ্যাসিড না, সেটা ম্যালিক অ্যাসিডেও আছে, তার জন্য টমেটো হচ্ছে হাইলি অ্যাসিডিক। তো তার মানে এটা আমি বলছি না যে টমেটো আপনি অ্যাভয়েড করুন, র টমেটো আপনি অ্যাভয়েড করতে পারেন, স্পেশালি যদি আপনার গ্যাসের সমস্যা থেকে থাকে, ক্রনিক অনগোয়িং গ্যাসের সমস্যা আছে, আপনার গ্যাস অম্বল হচ্ছে, দেন ইউ অ্যাভয়েড। কিন্তু আপনি কুকড টমেটো নিতে পারেন, কারণ টমেটোর কিন্তু অনেক হেলথ বেনিফিট আছে। তার মধ্যে একটা হেলথ বেনিফিট হচ্ছে টমেটোতে আছে লাইকোপিন বলে একটা অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্ড লাইকোপিন বেসিক্যালি ইজ ভেরি বেনিফিশিয়াল ইন প্রোস্টেট হেলথ। লাইকোপিন দেখা গেছে রিসার্চে যে প্রোস্টেট ক্যান্সার প্রিভেন্ট করছে। আর এই লাইকোপিন কিন্তু বেসিক্যালি র টমেটো থেকে কুক টমেটোতে বেশি পাওয়া যায়। আপনি যখনই টমেটোকে কুক করছেন, রান্না করছেন, তখনই কিন্তু সেই লাইকোপিনটা আমাদের সেই প্রোস্টেট হেলথের জন্য আরো বেটার। তো আপনি যদি অনগোয়িং ক্রনিক গ্যাস অ্যাসিডিটির সমস্যা থাকে, তাহলে আপনাকে র টমেটো বা টমেটো ক্যাচআপ, টমেটো সস আমরা অনেক ক্ষেত্রে ব্যবহার করি, বিভিন্ন আমাদের কচুরি, সমোসা, এগুলোতে আমরা ব্যবহার করছি। তো টমেটো ক্যাচআপ ইজ অলসো হাইলি অ্যাসিডিক, তো টমেটো ক্যাচআপ আপনাকে অ্যাভয়েড করতে হবে। তো বেসিক্যালি এই যে বিভিন্ন সিট্রাস ফ্রুটস আর গুড ফর হেলথ, বাট আপনার যদি অনগোয়িং ক্রনিক গ্যাসের অম্বলের সমস্যা থাকে, তাহলে কিন্তু এগুলো আপনাকে অ্যাভয়েড করতে হবে। তার সঙ্গে কিছু কিছু এইগুলোর জুসও আপনাকে অ্যাভয়েড করতে হবে। তো নেক্সট আপনার কোয়েশ্চেন আসবে কি, ঠিক আছে আমি যদি ফল খাবো না, তাহলে আমি কি খাবো? ফল তো আমরা ভাবি দে আর গুড ফর আস। হ্যাঁ, ফল বিভিন্ন টাইপের আছে। এগুলো যেগুলি আমি বললাম সেগুলো হচ্ছে ফল যেগুলোর পিএইচ অনেকটা কম, সেটা সিট্রিক, এটা প্রচণ্ড অ্যাসিডিক, তো সেটা থেকে আপনার সমস্যা হতে পারে। তেমনই কিছু কিছু ফল আছে যেগুলো হচ্ছে অ্যালকালাইন, যেগুলো নিলে আপনার সমস্যা হবে না। তার মধ্যে অ্যালকালাইন ফ্রুটসের মধ্যে পড়ছে যেমন অ্যাভোকাডো অবশ্য এখানে আমাদের ততটুকু পাওয়া যায় না, তবুও কোনো কোনো জায়গায় পাওয়া যায়। তো অ্যাভোকাডো ইজ ভেরি গুড, অ্যাভোকাডো আপনি নিতে পারেন। আপনি নাশপাতি ব্যবহার করতে পারেন, নাশপাতি ইজ বেসিক্যালি অ্যালকালাইন, এটা আপনার অ্যাসিডিটির সমস্যা করবে না। তেমনই আপনি ওয়াটারমেলন বা তরমুজ ব্যবহার করতে পারেন। আরও কিছু কিছু ফল আছে যেগুলো অ্যালকালাইন, যেগুলো ব্যবহার করলে আপনার গ্যাস বা অম্বলের সমস্যা থাকবে, যেমন কলা, রাইপড বানানা, দেন পাপায়া, পেঁপে আপনি নিতে পারেন, খেজুর নিতে পারেন, বা ড্রাই ফিগ নিতে পারেন। তার সঙ্গে কোকোনাট ওয়াটার আপনি নিতে পারেন, বা আপনি ড্রাই কোকোনাটও নিতে পারেন। কোকোনাট ওয়াটার, নারকেলের যে জল বা নারকেল যেটা, সেটাও কিন্তু বেসিক্যালি অ্যালকালাইন। সেটা আপনার স্পেশালি গরমের সিজনে যখন আমরা হাইড্রেশন করতে চাই, তো সেই হাইড্রেশনের জন্য কোকোনাট ওয়াটার কিন্তু ইজ ভেরি গুড সোর্স। তো আপনি অরেঞ্জ জুস না নিয়ে আপনি কোকোনাট ওয়াটার নিতে পারেন, আপনার যদি অনগোয়িং গ্যাসের সমস্যা থাকে। তো টগরবাবু আমাদের জিজ্ঞেস করলেন, স্যার আমি বুঝলাম যে কোল্ড ড্রিঙ্ক, সোডা আমার জন্য ভালো না, স্পেশালি যদি আমার গ্যাসের সমস্যা থাকে, কিন্তু আমরা শুনেছি যে ওজন কমানোর জন্য বা হেলথ বেনিফিটের জন্য নিম্বু পানি বা লেমন ওয়াটার আমার জন্য ভালো। স্পেশালি অনেকেই সকালবেলা খালি পেটে নিম্বু পানি নিয়ে থাকে, সেটা কি ঠিক না? সেটা কি ঠিক না? অ্যান্ড স্পেশালি ফ্রুট জুসের ক্ষেত্রে কি আপনি বললেন যে সিট্রাস ফ্রুট অ্যাভয়েড করতে হবে, হোয়াট অ্যাবাউট ফ্রুট জুস? তার উত্তরে আমি এটাই বলছি যে সিট্রাস ফ্রুট যেমন আপনাকে অ্যাভয়েড করতে হবে, যেটার পিএইচ অনেক কম, তার বদলে আপনি অ্যালকালাইন ফ্রুটস নিতে পারেন। তেমনই ফ্রুট জুসেও কিন্তু যেগুলো থেকে সিট্রাস ফ্রুটস থেকে যেগুলো জুস হচ্ছে, সেটারও কিন্তু পিএইচ অনেকটাই কম। যেমন আপনি যদি পাইনাপেল জুস করছেন বা আপনি যদি গ্রেপ জুস করছেন, এটার পিএইচ কিন্তু অনেকটাই কম, সেটা থেকে আপনার এই গ্যাসের সমস্যা হতে পারে। তেমনই প্যাকেজে যেমন বিভিন্ন ফ্রুট জুস থাকে, প্যাকেজ ফ্রুট জুস, যেটাতে আমি এখানে দেখাচ্ছি, এটা প্যাকেটেড ফ্রুট জুস। সেই প্যাকেটেড ফ্রুট জুস একটা পিএইচ মিটার দিয়ে আমি চেক করে দেখলাম, সেটার পিএইচ হচ্ছে 2.9, মানে ইটস এক্সট্রিমলি অ্যাসিডিক। তো এই যে প্যাকেট ফ্রুট জুসের সেটা অনেক প্রবলেম আছে, তার মধ্যে একটা হচ্ছে হাইলি অ্যাসিডিক, যেটা আমাদের অ্যাসিডিটিকে প্রিসিপিটেট করবে, আমাদের ইসোফেগাস বা খাদ্যনালীতে ইরিটেশন বা থ্রোটে ইরিটেশন করবে। শুধু সেটাই করবে না, এই যে প্যাকেট ফ্রুট জুস, এটা 250 ml 6 টিস্পুন অফ সুগার আছে, তার মানে ইটস ফুল অফ সুগার। তো তার জন্য ইট ইজ ব্যাড ফর হেলথ, নট ইন দ্য সেন্স দ্যাট এটা প্রচুর অ্যাসিডিক, বাট ইট ইজ ফুল অফ সুগার। তো তার জন্য এইসব যেগুলোতে প্রচুর পরিমাণে সুগারি ড্রিঙ্ক বা যেগুলোতে পিএইচ খুব কম, যেমন সোডা বা কোল্ড ড্রিঙ্ক বা প্যাকেটেড ড্রিঙ্ক বা সিট্রাস ফ্রুট থেকে যেগুলো জুস হচ্ছে, সেগুলো আমাদের অ্যাভয়েড করাটা ইম্পর্ট্যান্ট। তো যেটা টগরবাবু অলরেডি জিজ্ঞেস করলেন যে
আমি কি নিম্বু পানি নিতে পারি কিনা, কারণ নিম্বু পানি সাধারণত আমরা ভাবি ইটস গুড ফর হেলথ। তো তার আনসার হচ্ছে নিম্বু বা লেবু হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট অ্যাসিডিক সাবস্টেন্স ইন দিস ওয়ার্ল্ড। তো আপনার যদি অনগোয়িং সমস্যা থাকে, আপনার অনগোয়িং যদি গ্যাসের সমস্যা থাকে, প্রেফারেবলি ইট শুড বি অ্যাভয়েডেড অ্যাজ মাচ এস পসিবল। তো টগরবাবু আবার জিজ্ঞেস করছেন কি, ঠিক আছে স্যার, আমি অলরেডি বুঝলাম যে আমার ধূমপান মদ্যপান করা উচিত না, আমাকে সিট্রাস যতটুকু ফ্রুট আছে যেমন লেমন বা পাইনঅ্যাপেল, ওগুলো গ্রেপস, ওগুলো ফল বা জুস নেওয়াটা উচিত না। বেসিক্যালি অ্যালকালাইন ফ্রুটস যেগুলো আছে যেমন কলা বা পেঁপে বা নারকেল বা নারকেলের যে জল, সেটা রিলেটিভলি বেটার আমার জন্য। অ্যাসিডিটি হওয়ার পেছনে তিনটে মেইন মেকানিজম আছে। একটা হচ্ছে স্টমাকের যে ভ্যালভ আছে, ভ্যালভটা যদি শিথিল হয়ে যায়, তার কখন সেটা শিথিল হবে? স্মোকিং করলে শিথিল হবে, ড্রিঙ্কিং করলে শিথিল হবে, কোনো কোনো ক্ষেত্রে চকলেট নিলে, স্পেশালি বোথ ডার্ক চকলেট অ্যান্ড মিল্ক চকলেট নিলেও এই যে ভ্যালভটা শিথিল হয়ে যাবে, তার জন্য সেটা অ্যাসিডিটির সমস্যা করবে। আরেকটা কারণ হচ্ছে আমাদের খাবারে যদি অ্যাসিডের পরিমাণ বেশি থাকে, যেমন আমরা অলরেডি ডিসকাস করলাম বিভিন্ন সিট্রাস ফ্রুট, বিভিন্ন সোডা, কোল্ড ড্রিঙ্ক, জুস, ওগুলোতে পিএইচ প্রচুর পরিমাণে কম থাকে, সেটা যদি আমরা নিই তো সেটা থেকে আমাদের গ্যাস অ্যাসিডিটির সমস্যা সৃষ্টি। আরেকটা মেইন মেকানিজম সেটা হচ্ছে আমাদের স্টমাকের যদি প্রেশার বেড়ে যায় যে কোনো কারণে। প্রেশার কখন বাড়বে? সাপোজ আমরা যদি এক্সেসিভ পরিমাণে খাবার খাচ্ছি, নাম্বার ওয়ান, বা আমাদের অনেকেরই আছে ভুঁড়ি থাকলে কি হবে? এক্সেসিভ পরিমাণে ভুঁড়ি থাকলে সেটা স্টমাকের উপর চাপ সৃষ্টি করবে। বা আমরা যদি খুব টাইট ফিটিং ক্লথ পরছি বা টাইট ফিটিং বেল্ট ব্যবহার করছি, বা আমরা যদি খাবার পর স্পেশালি একটা হেভি মিলের পর যদি কোনো হেভি ওজন নিচ্ছি, বা আমরা যদি ক্রনিক কনস্টিপেশন থাকলে ইউজুয়ালি আমরা স্ট্রেন করছি, তো সেটা থেকেও আমাদের ইন্ট্রা অ্যাবডোমিনাল প্রেশার বাড়ছে, স্টমাকের উপর প্রেশার বাড়ছে, সেটা থেকেই গ্যাস রিফ্লাক্সের সৃষ্টি হচ্ছে, অ্যাসিডিটির সমস্যার সৃষ্টি হচ্ছে। তো এগুলো হচ্ছে কয়েকটা কারণ। তো তার জন্য কোষ্ঠকাঠিন্য আপনাকে অ্যাভয়েড করতে হবে। কোষ্ঠকাঠিন্য নিয়ে অলরেডি আমরা ভিডিও বানিয়েছি, সেটা আপনি দেখতে পারেন কী কী করলে আপনার কনস্টিপেশনকে থেকে আপনি রিলিফ পেতে পারেন। অ্যান্ড আলটিমেটলি কনস্টিপেশন থেকে রিলিফ পেলে আপনার গ্যাস অ্যাসিডিটি থেকেও আপনি রিলিফ পাবেন। তেমনই আপনার ভুঁড়ি কমাতে হবে, আপনার টাইট গার্মেন্ট পরা অ্যাভয়েড করতে হবে, লাইট খাবার খেতে হবে, অ্যান্ড খাবারের ঠিক পর এক্সেসিভলি ওজন নেওয়াটা চলবে। তো এই স্লাইডে আমরা দেখাচ্ছি যে কি কি কারণে আমাদের অ্যাসিড হতে পারে। তার মধ্যে স্মোকিং, ড্রিঙ্কিং, ইভেন টি, কফি অ্যান্ড ইভেন চকলেটস অলসো কি করছে, এটা আমাদের যে ভ্যালভটা আছে ওটা রিল্যাক্স করে দিচ্ছে, তার জন্য সেটা অ্যাসিডিটি সৃষ্টি হচ্ছে, কারণ স্টমাক কন্টেন্ট ইসোফেগাসে যাচ্ছে, সেটা থেকে আমাদের অ্যাসিড তৈরি হচ্ছে। তো এই কয়েকটা জিনিস আমি অলরেডি ডিসকাস করলাম, এগুলো আমাদের অ্যাসিড করায়। কিন্তু আপনি হয়তো বা অবাক হবেন, এগুলোর সঙ্গে র অনিয়ন অ্যান্ড র গার্লিক, এই দুটো জিনিসও কিন্তু আমাদের অ্যাসিডিটি করতে পারে। আমরা অনেক ক্ষেত্রে আমাদের ধারণা আছে যে র গার্লিক বা কাঁচা রসুন আমাদের স্বাস্থ্যের জন্য ভালো, অনেকেই আমরা খালি পেটে কাঁচা রসুন নিই, কারণ কাঁচা রসুনের অনেক হেলথ বেনিফিট আছে। তেমন কাঁচা পেঁয়াজও আমরা নিই ইন ফর্ম অফ স্যালাড। কিন্তু এই দুটো জিনিসই কিন্তু আমাদের অ্যাসিডিটি করতে পারে, স্পেশালি যাদের অলরেডি অ্যাসিডের সমস্যা আছে। স্পেশালি কাঁচা পেঁয়াজে আছে সালফার। তো তার জন্য যখনই আমরা পেঁয়াজ কাটছি, আমাদের কিন্তু এটা ঝাঁঝালো একটা সেন্সেশন থাকে, যেটা থেকে আমাদের টিয়ারিং সৃষ্টি হয়। তো সেটা বেসিক্যালি এই যে টিয়ারিং যেটা সৃষ্টি হয়, চোখে যে জল আসে, সেটা বেসিক্যালি সালফার কম্পোনেন্টের জন্য, যেটা কাঁচা পেঁয়াজে আছে। আর যত বেশি পেঁয়াজে সালফার বেশি থাকবে, তত কিন্তু ঝাঁঝালো পরিমাণটা বেশি থাকবে, সেটা থেকে আমাদের চোখে জল আরও বেশি আসবে। আর যত বেশি সালফার থাকবে, সেটা কিন্তু তত অ্যাসিড তৈরি করতে পারে, কারণ এটা এই যে ভ্যালভ যেটা থাকে আমাদের ইসোফেগাস আর স্টমাকের মধ্যে, সেটা রিল্যাক্স করে দেয়। তো তার জন্য আপনার যদি অনগোয়িং আপনার গ্যাসের সমস্যা থাকে, গ্যাস অম্বলের সমস্যা থাকে, কাঁচা পেঁয়াজ আপনাকে অ্যাভয়েড করতে হবে। আপনি সে পেঁয়াজকে রান্না করে খেতে পারেন, নো প্রবলেম, কিন্তু কাঁচা পেঁয়াজ আপনাকে অ্যাভয়েড করতে হবে। তার সঙ্গে কাঁচা পেঁয়াজের আরেকটা প্রবলেম, সেটা হচ্ছে এটাতে আছে ফ্রুকটান। ফ্রুকটান বেসিক্যালি হচ্ছে নন ফার্মেন্টেবল ফাইবার, যেটা আমরা হজম করতে পারি না। সেটা থেকে কি হয়, সেটা থেকে হওয়ার জন্যে সেটা ইনডাইজেশন হয়ে সেটা স্টমাকে ডিস্টেন্ড করে দেয়, সেটা থেকে আবার গ্যাস অম্বলের সৃষ্টি হয়। তো
স্পেশালি আমাদের খাবার দাবারে শাকসবজি থাকাটা ইম্পর্টেন্ট, কারণ খাবার দাবারে যত বেশি শাকসবজি থাকবে, যত বেশি ফাইবার থাকবে, সেটা গ্যাস অম্বলকে প্রতিরোধ করবে, প্রিভেন্ট করবে। কিন্তু সেই শাকসবজিতে অবশ্যই কাঁচা পেঁয়াজ বা কাঁচা রসুন বা কাঁচা টমেটো বা টমেটো সস থাকাটা অ্যাভয়েড রাখতে হবে, কারণ এগুলোতে বেসিক্যালি অলরেডি যেটা ডিসকাস করলাম সেটা থেকে গ্যাস অম্বলের সৃষ্টি হতে পারে। কিন্তু আপনি যদি সেটা রান্না করছেন পেঁয়াজ বা রসুন, সেটা থেকে কিন্তু প্রবলেম হবে না। হয়তো আপনি ভাবছেন যে এই যে ইনফরমেশনের উৎসটা কি, আমি উৎসটাও দিয়ে দিয়েছি। এখানে দেখুন, এই স্লাইডে দেখাচ্ছে আমেরিকান জার্নাল অফ গ্যাস্ট্রোএন্টারোলজিতে এটা পাবলিশ হয়েছিল। দিস ইজ ফ্রম পাবমেড। পাবমেড হচ্ছে একটা ওয়েল রেসপেক্টেড জার্নাল, যেটাতে মেডিকেল জার্নাল বেসিক্যালি, সেটাতে সব স্টাডি পাবলিশ করা হয়। তো আমেরিকান জার্নাল অফ গ্যাস্ট্রোএন্টারোলজিতে এটা পাবলিশ হয়েছিল, দ্য এফেক্ট অফ র অনিয়ন অন অ্যাসিড রিফ্লাক্স। দেখা গেছে র অনিয়ন যত বেশি ঝাঁঝালো হবে, বা শুধু র অনিয়ন না, ইভেন র গার্লিকও যত বেশি ঝাঁঝালো হবে, সেটা থেকে অ্যাসিডিটির সমস্যা ততটুকুই বাড়বে। তো আপনার যদি অনগোয়িং গ্যাসের সমস্যা থাকে, আপনি প্রেফারেবলি র অনিয়ন, র গার্লিক, র টমেটো ওগুলো অ্যাভয়েড করুন। আপনি কুক করে খেতে পারেন, বাট র আপনাকে অ্যাভয়েড করতে হবে। তো আপনাদের যদি কন্টেন্টসগুলো ভালো লেগে থাকে, কাইন্ডলি লাইক, সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল অ্যান্ড কাইন্ডলি প্রেস অন দ্য বেল আইকন। বাবু আবার বলছেন যে ঠিক আছে স্যার, আমি তো এগুলো করছি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে আমি সকালে তো হেলদি ব্রেকফাস্ট নিই, কিন্তু হেলদি ব্রেকফাস্ট নেওয়া সত্ত্বেও কিন্তু আমার গ্যাস অম্বল হচ্ছে। তো হেলদি ব্রেকফাস্টের সংজ্ঞায় ওনার কি পড়ছে? উনি সকালে হেলদি ব্রেকফাস্টের মধ্যে উনি রুটি নিচ্ছেন, সঙ্গে সবজি নিচ্ছেন, কখনো কখনো বান নিচ্ছেন, চা নিচ্ছেন, সঙ্গে বিস্কিট নিচ্ছেন, কখনো ব্রেড জ্যাম নিচ্ছেন, কখনো আবার ওটসের সঙ্গে দুধ নিচ্ছেন। তো বেসিক্যালি উনি যেটা খাবার খাচ্ছেন সকালে, সেটাতে আছে প্রিডমিনেন্টলি হুইট। যেমন রুটিতেও আছে গম, তেমন ব্রেডেও আছে গম, তেমন যেমন আপনার বানেও আছে গম, অ্যান্ড বিস্কিটেও আছে বেসিক্যালি ময়দা দিয়ে তৈরি। তো আমাদের ইন্টেস্টাইন কিন্তু ময়দা, আটা বা ময়দা অনেক ক্ষেত্রে আমরা হজম করতে পারি না, কারণ আটা বা ময়দাতে আছে গ্লুটেন নামে একটা প্রোটিন, যেটা আমরা অন্যান্য ভিডিওতে আলোচনা করেছি। গ্লুটেন প্রোটিন আমাদের মধ্যে অনেকেই আছেন সেটা হজম করতে পারি না। তো যখন এই গ্লুটেন প্রোটিন আমরা নিচ্ছি ইন দ্য ফর্ম অফ আটা বা ময়দা, সেটা স্টমাকে যাচ্ছে। স্টমাকে যেহেতু এটা প্রোটিনটা ডাইজেস্ট হচ্ছে না, সেটাই আস্ত ইন্টেস্টাইনে যাচ্ছে অ্যাজ এ হোল গ্লুটেন প্রোটিন। ইন্টেস্টাইনে গিয়ে সেটা ইন্টেস্টাইন ব্যাকটেরিয়া সেটা ফার্মেন্ট করছে। ফার্মেন্ট করার জন্য সেটা গ্যাস ফর্মেশন হচ্ছে, ফার্মেন্টেশন গ্যাস তৈরি হচ্ছে, যেটা থেকে স্টমাক ডিস্টেন্ড হয়ে গ্যাসের সমস্যা, গ্যাস বা অম্বল বা ইনডাইজেশন, ব্লোটিং ওগুলো সৃষ্টি হচ্ছে। তো তার জন্য অনেক ক্ষেত্রে আমাদের মধ্যে অনেকেই আছেন যারা এই আটা বা ময়দা আমরা হজম করতে পারি না। তার জন্য আটা বা ময়দা যতটুকু সম্ভব অ্যাভয়েড করাটা ইম্পর্টেন্ট। সেম মিল্কের ক্ষেত্রেও অনেকেই আমরা আছি যে মিল্ক বা দুধ আমরা হজম করতে পারি না, কারণ দুধে যে এনজাইম আছে, যা দুধে যে কার্বোহাইড্রেট আছে ল্যাকটোজ, ল্যাকটোজকে ব্রেক করতে গেলে একটা এনজাইম দরকার হয়, সেটা নাম হচ্ছে ল্যাকটেজ। তো আমাদের মধ্যে বেশিরভাগের সেই ল্যাকটেজ এনজাইমটা নেই। তার জন্য যখন আমরা দুধ নিচ্ছি, গরুর দুধ দিচ্ছি, তো সেটা আমরা ব্রেক করতে পারি না, তার জন্য সেটা ফার্মেন্ট হয়ে সেটা আমাদের ইনডাইজেশন, ব্লোটিং, গ্যাস অম্বলের সৃষ্টি হয়। তো আপনার যদি অনগোয়িং গ্যাস অম্বলের সমস্যা থাকে, তাহলে আটা ময়দার জিনিস আপনাকে অ্যাভয়েড করতে হবে, তার সঙ্গে দুধও আপনাকে অ্যাভয়েড করতে হবে। অ্যান্ড ওটসের ক্ষেত্রেও সেটা প্রযোজ্য। ওটসে যদিও গ্লুটেন নেই, কিন্তু ওটসে আছে অ্যাভিনিন নামে একটা প্রোটিন, যেটা গ্লুটেনের সমতুল্য। অনেকেই আছে অ্যাভিনিনকেও ডাইজেস্ট করতে পারে না। তো আপনার যদি অনগোয়িং সমস্যা থাকে গ্যাস অম্বলের, ইভেন ওটস অলসো ইজ নট এ গুড অপশন। তো এখন আপনি বলবেন কি, আমি যদি এগুলো খেতে আমি অ্যাভয়েড করছি, তাহলে আমি সকালবেলা খাবো কি? সকালবেলা কিন্তু অনেক আপনি স্বাস্থ্যকর খাবার খেতে পারেন ইন দ্য ফর্ম অফ ব্রেকফাস্ট। যেমন আপনি গুড ফর্ম অফ প্রোটিন, যেমন এগ নিতে পারেন, সেদ্ধ ডিম নিতে পারেন, বা অমলেট নিতে পারেন। স্পেশালি অমলেটের সঙ্গে যদি আপনি সবজি মিশিয়ে নিতে পারেন, স্পিনাচ বা অন্যান্য সবজি, ভেরি গুড সোর্স, আপনি নিতে পারেন। আপনি সানি সাইড আপ নিতে পারেন, ইজ ভেরি গুড। আপনি দুধ চা নেওয়ার বদলে আপনি গ্রিন টি নিতে পারেন। আপনি স্প্রাউটস, বিভিন্ন স্প্রাউটস যেমন মুগ, অঙ্কুরিত, ওগুলো নিতে পারেন। বিভিন্ন টাইপের স্প্রাউটস নিতে পারেন, যে ভেরি গুড সোর্স অফ ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট। তেমনি আপনি দোসা নিতে পারেন, ইডলি নিতে পারেন, প্যানকেক নিতে পারেন। আপনি রাগি রুটি বিভিন্ন টাইপের রুটি, যেমন আটা ময়দা দিয়ে যে শুধু রুটি তৈরি করা হয় তেমন না,
অন্যান্য জিনিস যেমন রাগি, বাজরা, জোয়ার, বেসন, অন্যান্য জিনিস দিয়ে আপনি রুটি করতে পারেন, সেই রুটি আপনি নিতে পারেন। তেমনই আপনি ছাতু নিতে পারেন, ছাতুর রুটি বা ছাতুর পরোটা আপনি তৈরি করতে পারেন। ছাতু বেসিক্যালি মানে ডাল দিয়ে তৈরি করা হয়, গ্রিন গ্রাম দিয়ে তৈরি করা হয়, বেঙ্গল গ্রাম দিয়ে। তো ছাতু আপনি নিতে পারেন। তেমনই আপনি নিম্বু পানি বা অরেঞ্জ জুস বা পাইনঅ্যাপল জুসের পরিবর্তে আপনি এবিসি জুস নিতে পারেন। এবিসি জুস বেসিক্যালি অ্যাপেল, বিটরুট অ্যান্ড ক্যারেট জুস ইজ আ ভেরি গুড সোর্স অফ অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন এ। তো এগুলি হচ্ছে অনেকগুলো আপনার হেলদি ব্রেকফাস্ট অপশন, যেটা আপনি আটা বা ময়দা বা আপনি মিল্ক এগুলো বা ওটসের পরিবর্তে আপনি এগুলো নিতে পারেন। অল ইন অল, টগরবাবু বললেন যে আমি অলরেডি বুঝেছি যে অ্যাসিড রিফ্লাক্সের জন্য আমাকে কি কি অ্যাভয়েড করতে হবে। আমাকে লেট নাইট খাবার অ্যাভয়েড করতে হবে, আর্লি ডিনার নিতে হবে, লাইট ডিনার নিতে হবে, খাবার সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়া উচিত না, 3-4 ঘন্টা গ্যাপ দিতে হবে। তার সঙ্গে যেগুলো হাইলি অ্যাসিডিক ফুড এগুলো অ্যাভয়েড করতে হবে, যেমন সোডা, যেমন কোল্ড ড্রিঙ্কস, যেমন ফ্রুট জুস, কিছু কিছু সিট্রাস ফ্রুটস যেমন লাইম, পাইনঅ্যাপল, ওগুলো আমাকে অ্যাভয়েড করতে হবে। আমাকে অ্যালকালাইন ফ্রুটস যেমন কলা, পেঁপে, নারকেল বা ওরকম যা ওয়াটারমেলন, ওগুলো আমাকে নিতে হবে। তেমনই ধূমপান ও মদ্যপান থেকে বিরত রাখতে হবে। অ্যান্ড আই শুড টেক লটস অফ ফ্রুটস, লটস অফ ভেজিটেবলস, কারণ যত ভেজিটেবল নেবো আমার কনস্টিপেশন হবে না, আমার রিফ্লাক্স ততটুকুই কমবে। কিন্তু ভেজিটেবলসের মধ্যে আমাকে র অনিয়ন, র গার্লিক অ্যান্ড র টমেটো অ্যান্ড টমেটো ক্যাচাপ অ্যাভয়েড করতে হবে। তো এগুলো হচ্ছে কয়েকটা জিনিস যেটা খাদ্যাভ্যাস চেঞ্জ করলে আপনি গ্যাস বা অম্বল থেকে রিলিফ পেতে পারেন। তেমনই প্যাকেটের জিনিস আপনাকে অ্যাভয়েড করতে হবে। যত প্যাকেজ জিনিস থাকে সেগুলোর পিএইচ কিন্তু অনেকটাই কম থাকে। তো প্যাকেটের জিনিস যত আছে তত অ্যাভয়েড করতে হবে। অ্যান্ড শাকসবজি, স্পেশালি গ্রিন লিফি ভেজিটেবলস আপনাকে প্রচুর পরিমাণে নিতে হবে। তেমনই কিছু কিছু ইম্পর্টেন্ট লাইফস্টাইল, যেমন আপনাকে স্ট্রেস রিডাকশন করতে হবে, আপনি যোগা প্রাণায়াম করুন, আপনি এক্সারসাইজ করুন, আপনি আপনার ঘুম ঠিক রাখতে হবে, মিনিমাম 7 to 8 আওয়ার্স আপনাকে ঘুমোতে হবে। এগুলো করলে আপনার শুধু যে গ্যাস অ্যাসিডিটি থেকে আপনি রিলিফ পাবেন সেটা না, এগুলো করলে বেসিক্যালি আপনি অন্যান্য হেলথ বেনিফিটও পাবেন। আপনার সুগার কন্ট্রোলে থাকবে, আপনার ব্লাড প্রেশার কন্ট্রোলে থাকবে, আপনার ওজন নিয়ন্ত্রিত থাকবে, আপনার অন্যান্য হার্টের সমস্যা বা নার্ভের সমস্যা ওগুলো থেকে আপনি রিলিফ পেতে পারেন। তো আশা করছি এই ভিডিওটা আপনাকে আইডিয়া দিয়েছে রিগার্ডিং অ্যাসিডিটি, অম্বল থেকে আপনি কি করে কি চেঞ্জ করলে আপনি গ্যাস বা অ্যাসিড থেকে রিলিফ পেতে পারেন। নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব মেডিকেশন নিয়ে, গ্যাস অ্যাসিডিটির জন্য আপনি কি মেডিসিন নিতে পারেন, কারণ মেডিসিন ইজ নট দ্য আলটিমেট থিং। আলটিমেটলি হচ্ছে আপনি যদি আপনার লাইফস্টাইল চেঞ্জ করতে পারেন, আপনার যদি ডায়েট চেঞ্জ করতে পারেন, তাহলে কিন্তু উইদাউট মেডিসিন ইউ ক্যান কিওর ইয়োর গ্যাস অ্যান্ড অ্যাসিডিটি। থ্যাংক ইউ অল ফর ইউর পেশেন্স হিয়ার।